আজকের গল্পটা একটু ভিন্ন রকম হতে চলেছে। আশা করছি আপনাদের গল্পটা ভালো লাগবে। চলুন গল্পে যাওয়া যাক। তুমি কি রেডি আছো? বাসর ঘরে ঢুকতে না ঢুকতেই উপরিক্ত কথাটা বলে উঠল নাইম। নাইমের কথাটা শুনতেই চমকে উঠল নববধূর সাজে বিছানায় বসে থাকা জয়নব। কি বলবে সে? মনের ভেতর আচমকা ভয় প্রদর্শন করলো তার। পিতামাতার কথাই নাইমকে না দেখেই বিয়েতে রাজি হয়েছে সে। বাসর ঘরে ভালো মন্দ কথা না বলে ডাইরেক্টলি বলে, রেডি আছো? কথাটাই ভয় তার সাথে বেশ অবাক হওয়াই জয়নবকে। অন্যদিকে নাইম জয়নবের খুব নিকটে এসে ওর মাথা থেকে শাড়ির আঁচলটা সরাতেই পূর্ণিমার চাঁদের মতো মুখখানা বেসে উঠল। জয়নবের সারা শরীর শিউরে ওঠে। নাইমকে কিছু বলতে চেয়েও বলতে পারছে না। নাইম ধীরে ধীরে জয়নবের খুব কাছে আসে। তার সদ্য ফর্সা গাল বেয়ে ঠোঁট জোড়ায় পাগলের মতো আলিঙ্গন করতে থাকে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে জয়নবের সারা শরীর শিউরে উঠতেছে। হঠাৎ তার যেন মনে হলো নাইমের শরীর বরফের মতো ঠান্ডা। ঠান্ডা কিছু একটা তাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করতেছে। এখনও নাইমকে দেখেনি সে। কিছুটা সন্দেহজনক মনে হতে থাকে তার কাছে। চোখ দুটো সামনের দিক করতেই ভয় চিৎকার করে উঠল সে। কিন্তু চিৎকারটাই কোনো আওয়াজ হলো না। তার আগে কিছু একটা দিয়ে তার মুখ চেপে ধরল কেউ। নাইমের জায়গায় নাইম নেই। এর পরবর্তীতে একজন পিশাচ তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে থাকে। সে চিৎকার করতে যেও চিৎকার করতে পারে না, কেননা তার মুখ কিছু একটা দিয়ে বাঁধা পড়েছে। অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে সে। সাথে পিশাচটার হাত পায়ের নখ দিয়ে শরীরের বিভিন্ন অংশে প্রতিনিয়ত কেটে যাচ্ছে তার। বিছানার সাদা কাঁথাটা লাল রক্তের বন্যা বয়ে যাচ্ছে। হঠাৎ করেই জয়নব লক্ষ্য করল পিশাচটা তার ঘাড়ে এক অংশে কামড়ে ধরে রক্ত খেতে থাকে। অসহ্য ব্যথায় জ্ঞান হারায় সে। প্রায় 15 মিনিট ধরে নাইম নামক পিশাচটা জয়নবের দেহটা নিয়ে খেলা করে রক্তের স্বাদ নিয়ে ছেড়ে দিল। ইতিমধ্যে জয়নবের রক্তশূন্যতায় মৃত্যু হয়। মুহূর্তের মধ্যেই সাজানো গোছালো বাসর ঘরটা পিশাচদের আড্ডাখানায় পরিবর্তন হয়ে যায়। চারদিকটা আমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে যায়। বিদঘুটে পচা গন্ধ বইতে থাকে। মুখে রক্তমাখা নাইম নামক পিশাচটা ভয়ঙ্করভাবে অট্টা হাসি দিয়ে বলতে থাকে, 300 বাসর পূর্ণ করতে আর মাত্র 10টি বাসর বাকি, হাহা। তখনই হঠাৎ করে সেখানে উপস্থিত হয় দুইজন বৃদ্ধা, পুরুষ এবং মহিলা। তারা সবাই মিলে ভয়ঙ্করভাবে হাসতে থাকে। যদি কোনো সাধারণ মানুষ এমন হাসি শুনতো, তাহলে ওই মানুষটার কর্ণের পর্দা ওইখানেই ফেটে যেত। নাইম নামক পিশাচটা জোরে জোরে নিঃশ্বাসতার সাথে বৃদ্ধাদের উদ্দেশ্য বলতে থাকে, মা, আর মাত্র 10টা বাসর পূর্ণ করতে পারলেই আমরা হব চির অমর। দীর্ঘ 17 বছরের স্বপ্ন পূর্ণ হবে আমাদের, হাহা। কথাটা বলার সাথে সাথে তারা সেখান থেকেই উধাও হয়ে যায়। রাত পেরিয়ে সকাল হয়। জয়নবের বাড়িতে তার পিতামাতার কান্না মিশ্রিত কণ্ঠে চারদিকে কম্পন সৃষ্টি করছে। জয়নবের বাবা ফজরের নামাজ পড়তে রুম থেকে বাহির হতেই দরজায় জয়নবের লাশ দেখতে পায়। অতঃপর চিৎকার করে উঠতেই বাসার সবাই বের হয়ে জয়নবের লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে। ইতিমধ্যেই পাড়ার লোকেরা জড়ো হয়ে নানানজন নানান মন্তব্য করতে থাকে। কালকেই বিয়ে হলো আর আজকেই খুন, এ কেমন কথা? তার উপর মেয়েটা উলঙ্গ অবস্থায় ছিল। সবাই এর চেয়ে বড় অবাক হয়, লাশটা বরের বাসা থেকে এখানে এলো কি করে? বর খুন করে এখানে রেখে যায়নি তো? জয়নবের বাবা তার বিয়ানের নাম্বারে ফোন দেয়, তবে সুইচ অফ দেখে। বর অর্থাৎ নাইমের নাম্বারেও ফোন করে, সেখানেও সুইচ অফ দেখে। অন্যদিকে এমন অদ্ভুত খুনের কথা শুনে দ্রুত এসিপি তামিম আহমেদ সেখানে উপস্থিত হয়। জয়নবের বাবাকে তার শ্বশুর বাড়ির সম্বন্ধে জিজ্ঞাসা করাতে জয়নবের বাবা যে বাসাটা ঠিকানা দেয়, সেই বাসাটা 13 বছর আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। তামিম আহমেদ ঠিকানাটা শুনে অবাক হয়ে গেল এবং পুলিশ ফোর্সদের উক্ত বাসাটার উদ্দেশ্যে রওনা দিতে বলল। অতঃপর জয়নবের বাবার থেকে নাম এবং তার বাবা মার নাম্বার নিয়ে থানার দিকে যেতে লাগলো। অন্যদিকে জান্নাত রুমে বসে ল্যাপটপের স্ক্রিনে ফেসবুকে নয়ন আলী নাইমের 300 বাসর গল্পটি পড়ছিল। তখনই তার জিএফ হাসানকে ফোন করলো। জান্নাত ফোনটা রিসিভ করতেই ওই দিক থেকে হাসানের কণ্ঠে বলে উঠল, কেমন আছে আমার জানোমানুটা? জান্নাত শরীর মুড়ি দিয়ে বলল, এই তো ভালো আছি, তুমি কেমন আছো? ভালো নেই গো। কেন বাবু, কি হয়েছে? কি হয়নি বলো? তোমাকে কবেই বলেছি চলো বিয়ে করে ফেলি, কিন্তু তুমি তো আমার কথা শুনছই না।
করবই তো বিয়ে, জাস্ট আর কয়টা দিন অপেক্ষা করো। আর কত? আরে বাবা, আর কয়টা দিনই তো। আচ্ছা এখন রাখি, বাই। বাই। সাব ইন্সপেক্টর রোহিত সাহেব কয়েকজন পুলিশ ফোর্স নিয়ে পরিত্যক্ত ফ্ল্যাটটার ভিতরে প্রবেশ করতেই দরজা দিয়ে কয়েকটা চামচিকা উড়ে গেল। ওরা সবাই দিনের বেলায় এতটুকুতেই ভয়ে লাফিয়ে উঠল। তবুও রোহিত সাহেব সবাইকে নিয়ে প্রত্যেকটা রুম চেক করতে লাগলো। তখনই ওদের মধ্যেকার জামিল নামের একটা লোক বলে উঠল, স্যার বাঁচান বাঁচান। জামিলের চিৎকারে রোহিত দৌড়ে তার কাছে যেতেই জামিল এক লাফে রোহিতের কোলে উঠে বসলো। কেননা সামনে অনেকগুলো মানুষের কঙ্কাল, তার ভয়ে জামিল এরকম করলো। রোহিত জামিলের কর্মকাণ্ডই হো হো করে হেসে উঠল। একসাথে অনেকগুলো কঙ্কাল দেখে হতবম্ব। জামিলকে নিচে নামিয়ে দিয়ে কঙ্কালগুলোর কাছে যায়। ইতিমধ্যে সমস্ত পুলিশরা সেখানে উপস্থিত হয়। রোহিত এসিপি তামিমকে ফোন করে কঙ্কালগুলোর কথা বলতে তামিম সবগুলো পোস্টমর্টমের জন্য ল্যাবে পাঠিয়ে দিতে বলে এবং আশেপাশে সব কিছু ভালোভাবে চেক করতে বলে। রোহিত কঙ্কালগুলো ল্যাবে পাঠিয়ে দিয়ে আশেপাশের রুমগুলোতে এক এক করে চেক করলো, তবে তেমন কোনো ক্লু খুঁজে পেল না। অতঃপর থানায় চলে আসলো এসিপি তামিম। রোহিতকে থানায় থেকে বের করে গাড়ি নিয়ে পোস্টমর্টম ল্যাবের দিকে যেতে লাগলো। হঠাৎ করে তাদের গাড়ির সামনে এক অদ্ভুত রকমের পাগলের ন্যায় যুবক এসে পড়ল। সাথে সাথে রোহিত গাড়ি ব্রেক করে যুবকটার উদ্দেশ্যে বলতে লাগলো, কিরে ভাই, চোখে কম দেখিস নাকি? সাইডে আসেন, সাইডে থাকেন, মাঝ রাস্তায় এরকম করে আসার কারণ কি? রোহিতের কথায় যুবকটা কোনো উত্তর না দিয়ে বলল, সাবধান সাবধান হও, যার পিছনে ছুটছ সে সাধারণ কেউ নয়, সে হলো মৃত্যু। মৃত্যু নিয়ে খেলা করো না, সময় আছে, এখানেই থেমে যাও। এই বলে দৌড়ে চলে গেল যুবকটা। যুবকটা পাগলের মতো দেখতে, তাই তার কথায় কোনো পাত্তা দিল না এসিপি তামিম। ওদিকে তেমন কান না দিয়ে রোহিতকে গাড়ি চালাতে বলল। মা, 2 টাকা দেবেন? রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কলেজ থেকে বাসায় যাচ্ছিল জান্নাত। তখনই একজন ঘোমটা দেওয়া বৃদ্ধা মহিলা তাকে কথাটা বলে উঠল। জান্নাত নিজের ব্যাগ থেকে 10 টাকা বের করে বৃদ্ধাকে হাত বাড়িয়ে দিতেই মহিলাটা তার হাতটা চেপে ধরে টাকাটা নিয়ে চলে যেতে লাগলো। চলে যেতে যেতে তার দিকে অদ্ভুতভাবে ঘুরে ঘুরে তাকাচ্ছিল। শেষবার যখন তার দিকে বৃদ্ধাটা ঘোমটা উঠিয়ে তাকাচ্ছিল, তখন জান্নাত তার মুখটা দেখে অজ্ঞান হয়ে গেল। কেননা খুবই বিশ্রী এবং কাঁটাযুক্ত ভয়ঙ্কর ছিল বৃদ্ধাটার মুখটা। জান্নাতের বন্ধুরা কিছুটা পিছনে ছিল। হঠাৎ করেই জান্নাতকে পড়ে যেতে দেখতেই ওরা সবাই দৌড়ে এসে তাকে তুলে তার বাসায় নিয়ে যায়। জান্নাতের বাবা একজন ডাক্তার, তাই দ্রুত চিকিৎসা দিয়ে তার জ্ঞান ফেরায়। জ্ঞান ফিরতেই জান্নাতের চোখে ওই বৃদ্ধাটার ভয়ানক মুখটা ভাসতে থাকে। জোরে জোরে ভয়ে চিল্লাতে থাকে সে। তার বাবা মতিউর রহমান হঠাৎ করেই মেয়ের এমন বিভোরে ভয় পেয়ে যায়। মা মরা মেয়ে জান্নাত। ছোটবেলায় তার মা মারা যাওয়ার পর থেকে তাকে মা এবং বাবা দুজনার আদরে বড় করেছেন তিনি। তার যত্ন কম হবে দেখে আর বিয়ে করেননি তিনি। সেই মেয়ে হঠাৎ করে এমন করতেছে, এতে মতিউর রহমানের একটু ভেঙে পড়া উচিত। মতিউর রহমান এবং জান্নাতের বন্ধুরা জান্নাতকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। বৃদ্ধাটার সংকোচে যেন পড়ে গেছে সে। বারবার ওই বৃদ্ধার ভয়ানক মুখটা তার চোখে ভেসে উঠতেছে। জান্নাত ভয়ে এদিক ওদিক মুখ লুকাতে থাকে। জান্নাতের এমন বিভোরে বাধ্য হয়ে মতিউর রহমান তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে সে। মতিউর রহমান জান্নাতের বন্ধুদের জান্নাতের ব্যাপারে জিজ্ঞেস করলো, তোমরা কি জানো কি হয়েছে জান্নাতের সাথে? কেন এমন করতেছে সে? জান্নাতের বন্ধুরা বলল, না জানি না আঙ্কেল, ও তো ঠিকই ছিল। কিছুক্ষণ আগে হঠাৎ করে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যায়। আমরা দৌড়ে গিয়ে তুলে নিয়ে আসি। আচ্ছা আমরা এখন যাই। আচ্ছা ঠিক আছে যাও। রাত 12টা বাজতে চলেছে, সব মানুষরা ঘুমিয়ে পড়েছে, কিন্তু নিশাচরদের চোখে ঘুম নেই, এখনও জেগে আছে মানুষের রক্তের নেশায়। কখন কোন মানুষ তাদের ফাঁদে পা দেবে, কখন রক্তের স্বাদ নিয়ে একটু চোখ জুগলে ঘুম আনবে। চারদিকে নিশাচরদের মতো রক্তে খেকুরাও চলচল করতেছে নিজ নিজ শিকারের খোঁজে, আর পদে পদে জোরে জোরে ভয়ঙ্করভাবে হাঁক দিচ্ছে। এদিকে বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন জান্নাত। হঠাৎ করে কিসের শব্দে যেন ঘুমটা ভেঙে গেল।
সে জানালার দিকে তাকাতেই ভয়ে আঁতকে উঠল। দুটো ভয়ঙ্কর জ্বলন্ত চোখ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয়ে তড়িঘড়ি করে বিছানার উপরে থাকা কাঁথাটা মাথায় মুড়িয়ে নিয়ে চুপটি করে শুয়ে রইল। কিছুক্ষণ সব কিছু নীরব হয়ে রইল। 12:30 বাজতে চারদিকে শো শো বাতাস বইতে লাগলো। বাতাসের গতির মধ্যে জান্নাত অনুভব করলো কেউ যেন জানালাটা জোরে জোরে ধাক্কাচ্ছে। এক সময় জানালাটা ভেঙে যাওয়ার উপক্রম, তখনই জান্নাত জোরে জোরে তার বাবাকে ডাকতে থাকে। মেয়ের চিৎকারে মতিউর রহমান দৌড়ে রুমে আসলো। কারেন্ট নেই, তাই ফোনের টর্চটা জ্বলালো। জান্নাত দৌড়ে তার বাবার কাছে এসে জানালার দিকে ইশারা করে বলল, বাবা, ও ওইখানে কেউ আছে। কথাটা বলতেই জোরে জোরে কান্না করতে লাগলো। মতিউর রহমান মেয়েকে ছাড়িয়ে নিয়ে জানালার কাছে গিয়ে জানালাটা খুলতেই সেখান থেকে একটা বড় পেঁচা উড়ে গিয়ে দূরে একটা গাছে বসলো। আবারও জানালা বন্ধ করে জানালার ধারে থাকা পর্দা টেনে দিল। জান্নাতকে উদ্দেশ্য করে বলল, ওইখানে একটা পেঁচা ছিল বোকা। জান্নাত কান্না স্বরে বলল, না বাবা, ভয়ঙ্কর লাল দেখতে দুটো চোখ আমার দিকে তাকিয়েছিল আর বাতাসের গতিতে জানালা ধাক্কাচ্ছিল। ধুর বোকা, একটু আগে বাতাস বইছিল। এখন ঘুমাতো, ঘুমা, আমি আসি। বাবার কথায় বিছানায় গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল জান্নাত। রাত 2টা বাজতে চলেছে। নিজের স্তনে ঠান্ডা কিছু অনুভব হচ্ছে জান্নাতের। তখনই ঘুমটা ভেঙে যায়। তার পাশে কেউ একজন শুয়ে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চাচ্ছে। বেশ ভালোভাবে বুঝতে পারতেছে সে, তাই উঠতে চেষ্টা করতেছে। কিন্তু অবাক করা বিষয়, সে কিছুতেই উঠতে পারছে না। কেউ যেন তার হাত পা শক্ত করে ধরে রেখেছে। জোরে চিৎকার দিল, কিন্তু মুখ থেকে কথাই যেন ফুটে উঠতেছে না। এমন তো অবস্থায় কি করবে সে? ভয়ে নীরবে চোখের অশ্রু ফেলতে থাকে। শরীরটা তার উপরে উঠে যৌন উত্তেজনায় অস্থির হয়ে পড়ে। তখনই জান্নাতের রুমে দরজা ঠেলে কেউ একজন ভেতরে প্রবেশ করে। তখনই শরীরটা জান্নাতের ওপর থেকে উধাও হয়ে যায়। জান্নাত নিজের মুখ তো দেখে লাফিয়ে বিছানা থেকে নেমে বাল্বটা জ্বালায়। দরজার দিকে তাকিয়ে দেখে তার বাবা মতিউর রহমান এসেছে। জান্নাতকে এমনভাবে ছটফট করতে দেখে মতিউর রহমান বলল, কি হয়েছে মামনি, এমন করতেছো কেন? জান্নাত হাওমাও করে কেঁদে উঠে বলল, আব্বু, আমি আমার রুমে আমি ছাড়া অন্য কারো উপস্থিতি অনুভব করি। আমাকে খুব বাজেভাবে ভয় দেখাচ্ছে, কোনো অশরীর হবে। মেয়ের কথা শুনে মতিউর রহমান চিন্তায় পড়ে গেল। তখনই তার মনে পড়ে গেল তার বন্ধু কবিরাজ জুলফু ফকিরের কথা। জিন, ভূত এবং সমস্ত অশরীরদের বোতলে বন্ধ করতে পারে এবং মানুষকে ওদের হাত থেকে বাঁচাতে পারে। তাই তখনই ফোনটা বের করে লুলু ফকিরের ফোনে ফোন দেয়, কিন্তু ফোনে রিসিভ হচ্ছে না। হয়তো ঘুমাচ্ছে, তাই 3বারের বেশি ফোন দেয়নি। মেয়েকে সান্ত্বনা দিয়ে ঘুমাতে বলে পাশেই বসে আছে। প্রায় আধা ঘন্টা পর লুলু ফকিরের নাম্বার থেকে ফোন আসে। মতিউর রহমান ফোনটা রিসিভ করতেই ওই দিক থেকে কে যেন বলে উঠল, আসসালামু আলাইকুম, কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি মতিউর রহমান বলতেছি। আপনি কি কবিরাজ লুলু ফকির বলতেছেন? আসলে হুজুর একজনের চিকিৎসা করতেছেন, তাই একটু ব্যস্ত আছে। আমি হুজুরের ছাত্র বলতেছি। ও আচ্ছা, আপনার হুজুর আসলে আমার কথা বললেন, কালকে আপনাদের ওইখানে একটা রুগী নিয়ে যাব। আচ্ছা, আসসালামু আলাইকুম, এই বলে ওই দিক থেকে কল কেটে দেয়। অন্যদিকে এসিপি তামিমের ফোনে ল্যাব থেকে ফোন দিয়ে বলল, স্যার, কালকে সব রিপোর্ট রেডি থাকবে, কালকে আসেন ল্যাবে। এসিপি তামিম রোহিতকে গাড়ি ঘুরিয়ে নিয়ে থানার দিকে যেতে বলল। থানায় গিয়ে বাইকে করে এসিপি তামিম নিজের বাসায় চলে গেল আর রোহিতকে কিছু কাজ দিয়েই বলল, রোহিত, কাজগুলো শেষ করে তুমি বাসায় চলে যেও, কালকে অনেক কাজ আছে। রোহিত ঠিক আছে বলল। রাত 2:30 বাজতে চলেছে। সাব ইন্সপেক্টর রোহিত নিজের স্ত্রীর সাথে যৌন খেলায় উত্তেজিত। হঠাৎই জানালায় ঠক ঠক আওয়াজ হতে লাগলো। পেশা হয়তো হবে, এই ভেবে সে তেমন ওই দিকে লক্ষ্য দিল না। প্রায় 10 মিনিটের মাথায় নিস্তেজ হয়ে বিছানায় শুয়ে আছে রোহিত। তখনই শুনতে পেল এখনও জানালায় ঠক ঠক আওয়াজ হচ্ছে। সে রেগে বলল, এত রাতে জানালায় আবার কে ঠক ঠক করবে? শালার পেঁচা হবে হয়তো। এই বলে সে বিছানা থেকে উঠবে, তখনই তার স্ত্রী রহিমা বলে উঠল, এত রাতে জানালার পাশে যাওয়ার দরকার নেই, তুমি ঘুমিয়ে পড়ো।
আরে এমনভাবে আওয়াজ হচ্ছে যেন এখনই জানালাটা ভেঙে যাবে। আমি গিয়ে দেখি কি ওখানে। এই বলে রোহিত বিছানা থেকে উঠে জানালার ধারে গিয়ে জানালাটা খুলতেই দেখলো ওইখানে কিছুই নেই। সাথে সাথে ঠক ঠক আওয়াজটাও বন্ধ হয়ে গেল। বেশ অবাক হয়ে গেল সে। চারপাশে উকি দিয়ে ভালো করে দেখলো কিন্তু কিছুই দেখতে পেল না। তবে সে অনুভব করতেছে কেউ তাকে দূর থেকে ভয়ানকভাবে দেখতেছে। হয়তো এটা মনের ভুল হবে, তবে ঠকঠক আওয়াজটা কোথা থেকে আসলো? ধুর, এসব কালকে হবে, এখন ঘুমাই। এই ভেবে সে বিছানার দিকে আসতে লাগলো, তখনই একটা কাগজ জানালা দিয়ে উড়ে এসে তার গায়ের ওপর পড়লো। লক্ষ্য করলো তাতে কিছু চিঠির ন্যায় লেখা আছে। বেশ চমকে ওঠে সে। এত রাতে জানালা দিয়ে কাগজ কিভাবে আসবে? কেউ শয়তানি করতেছে না তো? কিন্তু কে এত রাতে আমার সাথে শয়তানি করে? আর কেনই বা করবে? এই ভেবে সে কাগজটা বাল্বের সামনে নিয়ে গিয়ে দেখলো তাতে লেখা আছে, সাব ইন্সপেক্টর, বউ নিয়ে তো সুখেই আছো দেখতেছি, তবে মৃত্যু নিয়ে খেলা করতেছো কেন? সুখে থাকতে শয়তানে লাড়তেছে, এখনো সময় আছে, নিজের মৃত্যু নিজেই ডেকে এনো না। জয়নবের কেসটা বন্ধ করে দাও এখনই। ইতি অপৃত্য আত্মা। চোখ বড় বড় করে লেখাগুলো পড়তেই রোহিত ভয় পেয়ে গেল। গভীর রাতে কেই বা তার বাসায় এসে এরকম চিঠি পাঠাবে, আবার জানালা দিয়ে? বিষয়টা রোহিতের কাছে অদ্ভুত মনে হচ্ছে। বেশিক্ষণ জেগে না থেকে মাথা থেকে আপাতত এইসব বিষয় ঝেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। সকাল 7টা বাজতে চলেছে। রাত 1টা থেকে মতিউর রহমানের চোখে ঘুমের কোনো নামগন্ধ ছিল না। মেয়ের চিন্তায় অতিষ্ঠ হয়ে আছে। হঠাৎই কলের রিংটোনের আওয়াজে ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখে কবিরাজ জুলফু ফকিরের নাম্বার থেকে ফোন এসেছে। দ্রুত ফোনটা রিসিভ করতেই ওই দিক থেকে বলে উঠল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কবিরাজ জুলফু ফকির না? জি, আমি জুলফু ফকির বলছি। আপনি কে? আরে আমি মতিউর, তোর বন্ধু, চিনতে পেরেছিস? ওদিক থেকে বেশ কিছুক্ষণের লেটে জবাব এলো, আরে মতিউর, কি অবস্থা তোর? ভালো না রে, আমার মেয়ের উপর কার যেন কুনজর লেগেছে। ও, চিন্তা করিস না, আমার কাছে নিয়ে আয়। আর আমি এখনো আমার ওই কুঁড়ে ঘরেই আছি। আচ্ছা, এখনই রওনা দিচ্ছি। আচ্ছা আয়। এই বলে ওই দিক থেকে ফোনটা কেটে দিল। মতিউর রহমান জান্নাতের রুমে গিয়ে দেখে এখনো ঘুমাচ্ছে। ইতিমধ্যে তার বাসার কাজের লোকও এসে রান্নাবান্না শুরু করে দিয়েছে। তিনি জান্নাতকে ডেকে তুলে ফ্রেশ হতে বলল। জান্নাত ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে আছে। মতিউর রহমান তাকে বলল, আচ্ছা মামুনি, কি হয়েছে তোমার? আমাকে পরিষ্কার করে বলো তো। এত ভয় পাচ্ছ কেন? গুটিসুটি মেরে চেয়ারে বসে থাকা জান্নাত কালকের সমস্ত কথা তার বাবাকে বলে উঠল। মেয়ের কথা শুনে মতিউর রহমান বলল, বুঝেছি, তোমার ওপর কোনো আত্মা ভর করেছে। তুমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে নাও, তোমার জুলফু কবিরাজ আঙ্কেলের কাছে যাব। মাথা নেড়ে হ্যাঁ জবাব দিল জান্নাত। খাওয়া দাওয়া শেষে জান্নাত রেডি হয়ে তার বাবা মতিউর রহমানের সাথে রওনা দিল। বাসার বাইরে বের হয়ে জান্নাত দরজা লাগিয়ে সামনে যেতে পা বাড়ালো, কিন্তু তার ওড়নাটা দরজার সাথে লেগে গেছে। একদিকে সে মানসিকভাবে অসুস্থ, তাই তার সব কিছু অসহ্য লাগছিল। রেগে ওড়নাটা টান দিল, তাতে কিছু অংশ ছেড়ে গেল। সেদিকে নজর না দিয়ে গাড়িতে গিয়ে বসলো। তার বাবা ড্রাইভিং করতে থাকে। গাড়ি চলছে আপন মনে। লক্ষ্য কবিরাজ জুলফু ফকিরের বাসা। কিছু দূর গাড়ি চলার পর মধ্য রাস্তায় হঠাৎ করেই ব্রেক করলো মতিউর রহমান। জান্নাত প্রশ্ন করলো, কি হয়েছে আব্বু, গাড়ি ব্রেক করলে কেন? জান্নাত, রাস্তায় একটা গাছ ভেঙে পড়ে আছে। তাহলে কি করবা এখন? অন্য কোনো রাস্তা নেই? না, অন্য কোনো রাস্তা নেই, এই রাস্তা দিয়েই যেতে হয়। দাঁড়া, সামনে কিছু স্কুল ছাত্র আসতেছে, তাদেরকে দিয়ে গাছটা সরানোর ব্যবস্থা করতেছি। আচ্ছা। মতিউর রহমানের বয়স তেমন বেশি নয়, 40 থেকে 45-এর মতো হবে। গায়ে বেশ জোর আছে বলা যায়। সামনে আসা স্কুল ছাত্রদের নিয়ে ভেঙে যাওয়া গাছটা একটু সাইড করে গাড়ি নিয়ে আবারও রওনা দিল। প্রায় 30 মিনিট রাস্তা যাওয়ার পর তারা কবিরাজ জুলফু ফকিরের বাসায় এসে পৌঁছালো। জুলফু ফকির নিজের কুঁড়ে ঘরে বসে একজন রোগীকে চিকিৎসা দিচ্ছিল, তাই জান্নাতরা বাইরে এসে অপেক্ষা করছিল। হঠাৎই জুলফু ফকির তাদেরকে ডাক দেয়। মতিউর রহমান জান্নাতকে নিয়ে রুমটায় প্রবেশ করতে না করতেই জুলফু ফকির ভয়ে চিৎকার করে জান্নাতের উদ্দেশ্যে বলতে লাগলো, মৃত্যু মৃত্যু, তোদের মৃত্যু নিশ্চিত। আমার এখান থেকে চলে যা, আমি মৃত্যুর চিকিৎসা দিতে পারি না।
জুলফু ফকিরের কথায় ভয় পেয়ে গেল মতিউর রহমান এবং জান্নাত। মতিউর রহমান বলল, এসব কি বলছিস জুলফু? অগ্নির দৃষ্টিতে জুলফু ফকির মতিউর রহমানের চোখে চোখ রেখে বলল, আমি ঠিকই বলছি মতিউর, তোর মেয়ের পেছনে মৃত্যু পড়েছে। অপৃত্য শক্তিশালী একজন পিশাচ তার পেছনে লেগেছে। আমি তাকে বাঁচাতে পারবো না। পিশাচটা আমাকেও মেরে ফেলতে পারে। কথাগুলো শুনতেই কান্না করতে লাগলো মতিউর রহমান। জান্নাত দরজায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তার বাবা হাত জোর করে জুলফু ফকিরকে বলল, প্লিজ আমার মেয়েকে বাঁচিয়ে দে জুলফু, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। না মতিউর, আমার সাধ্যর ভিতরে থাকলে অবশ্যই আমি এই পিশাচটার সাথে লড়াই করতাম, কিন্তু ওই পিশাচটা খুবই শক্তিশালী। পিশাচদের রাজা ওই পিশাচটা, যার কাছে হাজারটা পিশাচদের ক্ষমতা আছে। আমরা তার কি অপরাধ করেছি তা তো আমি জানি না। আচ্ছা, আমার মেয়েকে বাঁচানোর কি কোনো উপায় নেই? প্লিজ বল। কথাটা শুনে কি যেন ভেবে মুখে একটু হাসি নিয়ে বলল, হ্যাঁ আছে একজন। মতিউর রহমান অস্থিরতায় বলল, কে? কে তিনি? তান্ত্রিক নয়ন। তান্ত্রিক নয়ন? কোথায় থাকেন তিনি? হ্যাঁ, তান্ত্রিক নয়ন। সে বনে বনে ঘুরে বেড়ায়, কখন কোথায় থাকে কেউ জানে না। তাহলে কিভাবে ওনার কাছে পৌঁছাবো? শোন, আজকে শনিবার, উত্তরা জঙ্গলে পাহাড়ের চূড়ায় বসে সাধনা করবে সে। তাকে গিয়ে সালাম প্রদান করে তোর মেয়েকে দেখাবি, এমনিতেই সব কিছু বলে দিবে সে। আচ্ছা, কখন যাব ওইখানে? আর ওনাকে চিনবই বা কেমন করে? তান্ত্রিক নয়ন হলো একজন সুদর্শন যুবক, পাগলের ন্যায় দেখতে হবে সে। যা, এখনই রওনা দে। আচ্ছা তাহলে আসি। দাঁড়া, শোন, এই তাবিজটা তোর মেয়ের গলায় পরিয়ে দে। তোদের চাইলেও মাঝ রাস্তায় পিশাচটা বাধা দিতে পারবে না। আচ্ছা। এই বলে মতিউর রহমান জুলফু ফকিরের থেকে তাবিজটা নিয়ে জান্নাতের গলায় পরিয়ে দিল। সেখান থেকে বের হয়ে গাড়ি নিয়ে উত্তরা জঙ্গলের দিকে যেতে লাগলো। ছেড়ে দাও রহিমা, আমায় দ্রুত অফিসে যেতে হবে। সাব ইন্সপেক্টর রোহিত খাওয়া দাওয়া শেষ করে রুম থেকে বের হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিবে, তখনই তার স্ত্রী রহিমা তাকে টেনে বিছানায় ফেলে দিয়ে নেভাভরাভাবে আলিঙ্গন করতে থাকে। তখনই রোহিত উপরিক্ত কথাটা তাকে বলে উঠল। তার কথা শুনে রহিমা বলল, আর একটু তো সারাদিন বাইরে থাকো, আমায় সময় তো দাও না। বলো কি গো জানেমান, সারা রাত সময় দিলাম তবুও হয়নি? না হয়নি। আচ্ছা, আজকে অফিসে না গেলে হয় না? আরে না, বড় একটা কেস হাতে আসে, সলভ করা খুবই মুশকিল হয়ে পড়েছে। আচ্ছা এখন তো ছাড়ো। আচ্ছা, আজকে একটু তাড়াতাড়ি আসতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা, চেষ্টা করব। চেষ্টা না, আসতেই হবে। এই বলে রহিমা রোহিতকে ছেড়ে দিল। আচ্ছা রহিমা, আসি, বাই। এই বলে রোহিত চলে যেতে লাগলো। এসিপি তামিম আহমদও ইতিমধ্যে থানার দিকে রওনা দিয়েছে। রোহিত থানায় গিয়ে কিছু ফাইলের রেকর্ড চেক করে পোস্টমর্টম ল্যাবে ফোনে দিয়ে জানায় যে কালকের কঙ্কালগুলোর যাবতীয় রিপোর্ট রেডি করে রাখতে। এসিপি তামিম থানায় এসে নিজের চেম্বারে বসে কিছু ফাইল দেখে রোহিতকে নিয়ে ল্যাবের দিকে রওনা দিল। প্রায় 30 মিনিটের মধ্যে ওরা ল্যাবে পৌঁছালো। ল্যাবের প্রধান ডক্টর বদরুল বলল, তামিম স্যার, আমি অনেক ভালো করে এই কঙ্কালগুলোর সব কিছু চেক করেছি। সব কঙ্কালগুলোই যুবতী মহিলার, যাদের বয়স 17 থেকে 26-এর মধ্যে। মেয়েদেরকে মারার পর মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আর জয়নবের লাশটার ব্যাপারে আপনারা জানলে সত্যিই অবাক হবেন। কেন, কি এমন হয়েছে? এসিপি তামিম কথাটা ডাক্তার বদরুলের দিকে ছুঁড়ে মারল। ডক্টর বদরুল হাঁফ ছেড়ে বলল, এই মেয়েটাকে ধর্ষণ করে রক্তশূন্য করে মারা হয়েছে। ডক্টর বদরুলের কথা শুনে এসিপি তামিম একটু হেসে বলল, এটা আমি আগে থেকেই বুঝতে পেরেছি যে বাসরাতে তাকে মেরে ফেলেছে, মানে ধর্ষণ করেছে। অতঃপর প্রচুর ব্লাডিং হয়ে সে রক্তশূন্যতায় মারা যায়। অন্য কিছু বলেন বদরুল সাহেব? এসিপি তামিমের কথায় রহস্যময় একটা হাসি দিয়ে ডক্টর বদরুল বলল, তামিম স্যার, তাকে কোনো সাধারণ মানুষ ধর্ষণ করেনি এবং ব্লাডিংয়ের কারণে তার মৃত্যু হয়নি। ডাক্তার বদরুলের কথায় তামিম অবাক হয়ে যায়। কৌতূহল দৃষ্টিতে ডাক্তারের দিকে তাকিয়ে বলল, সাধারণ মানুষ ধর্ষণ করেনি মানে? আর রক্তশূন্যতায় মৃত্যু হয়নি মানে? দেখেই তো সব কিছু বোঝা যাচ্ছে। এসিপি তামিমের দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে ডক্টর বদরুল বলে উঠল, এসিপি স্যার, জয়নবের মলদ্বারে যার বীজ পাওয়া গেছে সেটা কোনো মানুষের বীজ নয়, কোনো জন্তুর হবে। আর তার ব্লাডিং হয়নি, তার ঘাড় থেকে রক্ত চুষে নেওয়া হয়েছে। আমার মনে হয়
ব্ল্যাক ম্যাজিক কেস কথাটা শুনতেই এসিপি তামিম এবং রোহিত পুরাই অবাক হয়ে যায়। এটা কেমনে সম্ভব? অন্যদিকে জয়নবের বাবাও কিছু বলতে পারছে না। তার কাছে কারো কোনো পিকচার নেই, হোক বা জামাই কিংবা বিয়াই। সব মিলিয়ে কেসটা জটিল হতে চলেছে। এসব ভাবতে ভাবতে রিপোর্টগুলো সব কিছু চেক করে এবং সব কিছু ফটোকপি করে ল্যাব থেকে বের হয়ে থানার দিকে যেতে লাগলো। হঠাৎই রোহিতের মনে পড়ল গতরাতে ভয়ানক কাহিনীগুলো। সে কালকে ঘটে যাওয়া সব কথা এসিপি তামিমকে খুলে বলল। তার কথা শুনে এসিপি তামিম কিছুটা অবাক হলো, কেননা রোহিতের কথা এসিপি তামিম যথাযথভাবেই বিশ্বাস করে। সে রোহিতকে বলে উঠল, রোহিত, আমার মনে হয় এই খুনগুলো এবং তোমার কাছে চিঠি পাঠানো দুটোই একই বিষয় ভিত্তিক। জি স্যার। আচ্ছা স্যার, কালকে পাগলটার কথা মনে আছে? রোহিতের কথায় এসিপি তামিম বলল। কোন পাগল? স্যার, কালকে যেই পাগলটা আমাদের গাড়ির সামনে এসে পড়ছিল তার কথা। কথাটা শুনতেই এসিপি তামিম মাথায় হাত দিয়ে বলল, আছে, আমি সেই বিষয়ে ভাবছি। আচ্ছা, আমি একটু বাসায় যাব, তুমি থানায় যাও। আচ্ছা স্যার। অন্যদিকে পাহাড়ের চূড়ায় বসে ধ্যানে মগ্ন তান্ত্রিক নয়ন, মতিউর রহমান ও জান্নাত অনেক কষ্টে পাহাড়ের চূড়ায় অবধি পৌঁছাছে। তারা পাহাড়ের ঠিক ওপরের একজন পাগলের ন্যায় সুদর্শন যুবককে ধ্যানে মগ্ন অবস্থায় দেখতে পেল। তার কাছে গিয়ে মতিউর রহমান বলল, আসসালামু আলাইকুম তান্ত্রিক বাবা। মতিউর রহমানের সালাম শুনে তান্ত্রিক চোখ খুলল, চারদিকে চারবার তাকিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম বাবা, আমার মেয়ে। মতিউর রহমান কথাটা শেষ না করতেই তান্ত্রিক নয়ন বলে উঠল, আপনার মেয়ের শরীরে শক্তিশালী এক পিশাচ ভর করেছে। মৃত্যু ছাড়া এই পিশাচটা কারো পিছু ছাড়ে না। বাবা, তাহলে কি আমার মেয়েকে বাঁচানো সম্ভব হবে না? তান্ত্রিক নয়নের কাছে যেহেতু এসেছেন, তবে নিশ্চিত থাকুন, আপনার মেয়েকে এই গোলার্ধে বসতে বলুন। জান্নাত গোলার্ধে বসতেই তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করে দেয়। মন্ত্র শেষ করতেই জান্নাতের শরীরে পিশাচটা ভর করে চিৎকার করে বলে, ওই তান্ত্রিক, আমাকে ডেকেছিস কেন? এর ফল কিন্তু ভয়াবহ হবে। পিশাচের কথায় তান্ত্রিক মুচকি হেসে বলল, আমায় ভয় দেখাস না। আমি ভয় পেলে একা একা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতাম না। আচ্ছা, মেয়েটার পিছনে পড়ার কারণ? তান্ত্রিক নয়নের কথাটা শুনে পিশাচটা এদিক ওদিক তাকিয়ে কি যেন ভাবছে, তা নয়ন বেশ ভালোভাবে বুঝতে পারতেছে। তখনই পিশাচটা বলে উঠল, তাকে আমার ভালো লেগেছে, বিয়ে করব তাকে। পিশাচের কথায় রাগী গলায় তান্ত্রিক বলে উঠল, মিথ্যা বলার জায়গা পাস না, সত্যি করে বল, নয়তো তোর খবর কিন্তু খারাপ আছে। হাহা, আমার খবর খারাপ আছে? হাহা। আচ্ছা যা, সত্যিটা বলবো না, কি করবি কর। কথাটা বলেই পিশাচটা জান্নাতের শরীর ছেড়ে দেয়। সাথে সাথে জান্নাত জ্ঞান হারিয়ে ফেলে। তান্ত্রিক মন্ত্রপুক্ত একটা তাবিজে জান্নাতের গলায় পরিয়ে দিয়ে মতিউর রহমানকে বলল, সাবধান, এই তাবিজটা যেন আপনার মেয়ে নিজের থেকে আলাদা না করে। যতক্ষণ এই তাবিজটা তার সাথে থাকবে, ততক্ষণ কোনো পিশাচি তার শরীরে ভর করতে পারবে না। এই বলে তান্ত্রিক পাশে থাকা পানির বোতল থেকে পানি বের করে জান্নাতের মুখে ছিটিয়ে দিতেই জ্ঞান ফিরল। মতিউর রহমান বলল, আচ্ছা বাবা, এই টাকাটা রাখুন। মতিউর রহমানের কথায় তান্ত্রিক বলল, আমি আপনার থেকে টাকা নেব না। এই সমস্যাটা আপনার একার নয়, এর ভেতরে অনেক রহস্য আছে। আপনি এখন আসতে পারেন। মতিউর রহমান জান্নাতকে নিয়ে চলে যেতে লাগলো। নাইম, তোকে বারবার বলছি, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা কর। হ্যারিসের কথাই নাইম বলে উঠল, না বাবা, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ওই মানব মেয়ের প্রতি আমার ফিলিংসটা অন্যরকম। তাকে একটিবার হলেও আমার নিজের করতে চাই। নাইম, আর তো কয়েকটা দিন মাত্র, তারপর ওই মেয়েটার সিরিয়াল আসতেছে। আর মাত্র 10টি বাসর, সাবধানে এগিয়ে যেতে হবে আমাদের। আচ্ছা ঠিক আছে, আজকের শিকার রেডি আছে তো? তোর আড্ডাখানায় আছে, যা। পিতা হ্যারিসের কথায় মুখে পৈশাচিক হাসি নিয়ে নিজের আড্ডাখানায় প্রবেশ করল নাইম। আজকে আবারও ছলের বশে মনিরা নামক যুবতী এক মেয়েকে বশীকরণের মাধ্যমে নাইমের 291টি বাসর পূর্ণ করাতে যাচ্ছে তার পিতা হ্যারিস। কনের সাথে লম্বা ঘোমটা দিয়ে বসে আছে মনিরা। নাইম তার খুব কাছে গিয়ে ঘোমটাটা সরিয়ে হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে তার ওপর। সদ্য বিয়ে হওয়া বরের এমন আচরণে অবাক মনিরা। পূর্ববর্তী জয়নবের মতো সেও নাইমের শরীর ঠান্ডা অনুভব করতে থাকে। মাথাটা উঁচু করে নাইমের মুখটা দেখতেই চিৎকার করতে থাকে। উত্তেজিত নাইম হিংস্র জানোয়ারদের মতো মনিরাকে ভোগ করতে থাকে। ভোগ শেষে তার ঘাড়ে নিজের বিষ দাঁতের ছোবল দিয়ে রক্তের আমলান স্বাদ নিতে থাকে। ছটফট করতে করতে মনিরার জীবন দিয়ে নাইম নামক পিশাচের
300 বাসরের 291টি মৃত্যু বাসর পূর্ণ হয়। রাত 1টা বাজতে চলেছে। পিশাচ রাজ্যের নাইম নামক পিশাচ রাজার সামনে ঠায় দাঁড়িয়ে আছে তান্ত্রিক নয়ন। তান্ত্রিক নয়ন আর পিশাচ নাইমের মধ্যে কি হতে চলেছে তা জানতে চাইলে বেঙ্গলি স্টোরির পাশেই থাকুন। দ্বিতীয় পর্বটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে।